মনোমিতা, তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে। মনোমিতা তোমার। নমস্কার মিতারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন পর্ব করব মনোমিতার, আমাদের নতুন মিতার সাথে। আর তার আগে বলে দিই, অ্যাজ ইউজুয়াল দিব্যশ্রী তো আমাদের সাথে রয়েছে। তো আজকে দেখে নি আমাদের কে এসছেন, তিনি কোথা থেকে এসছেন, তার কি নাম, কেমন লাগছে মনোমিতা। একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। নমস্কার দিদি, আমি কৈখালি চিড়িয়ামোড় থেকে এসেছি। আমার নাম রূপালী মুখার্জি। আমি আমার কিছু মনের কথা এখানে শেয়ার করতে এসেছি আপনাদের সাথে। কেমন লাগছে মনোমিতা অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ফিল হলো, যেটা আমার প্রবলেম আমি সবাইকে কোনো জায়গায় বলতে পারছি, বলে তার প্রবলেমের সলভটা আমি কোথাও পাইনি। এখানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে আমার প্রবলেম যা হচ্ছে, প্রবলেমটা যদি আমি এখানে শেয়ার করি, সেই সলভটাও আমি পাচ্ছি। এটাই আমার খুব ভালো লেগেছে। এই যে প্ল্যাটফর্মটা, আমাদের মনোমিতার এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু এই কারণেই তোমার মতো যারা নিজেদের প্রবলেম বা নিজেদের দুঃখ কষ্ট হয়তো কারোর কাছে শেয়ার করতে পারছে না, তারা কিন্তু এই মনোমিতাতে এসে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে অনেকটা বেটার ফিল করছে। সেটার কথা ভেবেই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি। তাই চলে যাওয়া দেরি না করে দিদির কাছে, দিদির যে স্ট্রাগল স্টোরি, দিদির যে সমস্যা, যে দুঃখ কষ্ট ভেতরে জমা আছে, সেগুলো তুমি বলো আমাদের সাথে, মিতাদের সাথে শেয়ার করো, করে একটু তুমি বেটার ফিল করো। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করতাম, বা করি, এখনো করি। হ্যাঁ, তখন সেই সময় আমার শ্বশুর শাশুড়ি মা, দেওর ভাসুর সকলেই ছিলেন। আমাদের বাচ্চা কাচ্চা সব আমরা একসাথে থাকতাম। আমরা থাকতে থাকতে কিছুদিন পরে শাশুড়ি মা মারা গেলেন। তারপর তারও কিছু বছর পরে শ্বশুর মশাই মারা গেলেন। তারপর আমাদের সংসার সব আলাদা হলো। আলাদা হবার পর যে যার মতো আমরা সবই ঠিক আছে, চলছে সংসার। চলতে চলতে আমাদের তো যে যেরকম রুমে ছিল, সেই সব ঘরেই আমরা থাকতাম। সেই অনুযায়ী আমার ওপরে দুটো রুম আমার ভাগে পড়েছিল, সেখানে এখনো আমি আছি। কিন্তু সেগুলো যেহেতু অনেক দিনের পুরনো, ছাদে জল বসতে বসতে আমার ছাদে এমন অবস্থা হয়, এক সময় ছাদ দিয়ে জল পড়ে এবং ছাদ খসে পড়ে। আমি সেই সময় সকলের কাছে আমি বলি যে আমার বাড়ি সারানোর জন্য আমার একটা ব্যবস্থা করে দিন, বা করে দাও, কি আমাকে একটা কিছু ব্যবস্থা করো। সেখানে পায়খানা বাথরুম ছিল না, পিছনে অনেকটা জায়গা ছিল, সেখানে আমি পিলার তুলে পায়খানা বাথরুম করার চেষ্টা করি, সেখানেও বাধা আসে। সেখানেও বলা হয় যে এখনো বাড়ি ভাগ হয়নি, এখানে কি করে তুমি করতে পারো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকতে যখন আমি সবাইকে জানালাম, পাড়া প্রতিবেশী, কাউন্সিলরকে জানালাম, সবাই এক কথাই বলে, তোমাদের বাড়ির ফ্যামিলির ব্যাপার তো, এখানে আমরা কি বলবো, এখানে তোমাকেই তোমার জিনিস করতে হবে, সলভ করতে হবে, তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর যখন ছাদ খসে পড়ে, তখন সেই সময় আমি আর ঠিক থাকতে পারিনি। আমি লাস্টে নিজেই ঠিক করলাম যে আমি যে কোনো একটা ব্যবস্থা আমি নিজেই করব। ছাদ খসে পড়ে মানে কি, এটা কি কারোর মাথায় পড়ে? না, মাথায় পড়েনি, কিন্তু সেই সময় কেউ ওখানে ছিল না। একটা পড়তেই পারতো, পড়তেই পারতো। মানে খুব ঠাকুরের আশীর্বাদ যে কারোর মাথায় পড়ে, তাহলে তো বিশাল ঘটনা। এমনকি আমার ছেলে সেখানে বসে কম্পিউটার করতো। আমি বেশ কিছুদিন ধরে মিস্ত্রি ডাকবো, করবো, কিন্তু ঠিক করে উঠতে পারছি না কি করব, কিভাবে আমি এই জিনিসটাকে করবো। ভেঙে ফেলবো, না ভেঙে ফেললে আবার কি হবে, বুঝে উঠতে পারছিলাম না। লাস্টে আমি নিজে জোর করে ঠিক করি যে আমি উপরের যেমন একটা শেড দেবো। তো শেড দিতে গিয়েও দেখছি আমি যে অনেক খরচ, অনেক কিছু। এরকম মিস্ত্রি ডাকছি, সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ বলছে পুরো ছাদ ভেঙে ফেলে ছাদ দাও। সেটাও সম্ভব নয়, যেহেতু আমি এখানে বাস করছি, আমি কোথায় যাব, কি করব। বাস এখানে দেখছি অনেক টাকা পয়সা খরচ, সেটাও করে উঠতে পারছি না। সেই সময় আমার হাতে অত পয়সা ছিল না, যার জন্য আমি এটা করে উঠতে পারছিলাম না। লাস্টে মিস্ত্রি ডেকে আমি নিজে জোর করে, রীতিমতো জোর জার করে ওপরের অ্যাড্রেসটা দিয়ে দুটো রুম তৈরি করে আমার ঘরের প্লাস্টার করে আস্তে আস্তে আমি ওইখান থেকে আমার ঘরটাকে বাঁচাতে পারলাম। যে অবস্থায় ছিলাম তার থেকে আমি অনেকটা রেহাই পেলাম, বেটার হলো। এটাই আমার
তখন সেই সময় খুব কষ্টের দিন গেছে। আমি শুধু শুয়ে থাকতাম আর ওপরের দিকে তাকিয়ে থাকতাম, দেখতাম যে আমার ঘরে জল পড়ছে, কখন আমার ছেলের গায়ে ভেঙে পড়বে, আমাদের ভেঙে পড়বে, কি হবে। আমি মানে একটা প্যানিক সিচুয়েশন হ্যাঁ। হয়ে গিয়েছিল যে মানে কখন ছাদ ভেঙে পড়বে এবং আমি আমাদের মাথায় পড়লে তো মাথায় পড়বে। আর আমি খুব সবসময় বিপদ। ওর দিকেই তাকিয়ে থাকতাম, চুপচাপ তাকিয়ে থাকতাম। আমার ছেলে অনেক সময় বলতো এসে যে মা তুমি কি করছো, ওপর দিকে তাকিয়ে আছো কেন, কি দেখছো, কি চিন্তা করছো। মানে মেন্টাল পেশেন্ট, মানে ভয়তে মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার সুগার এসে গেল, সুগার এসে আমার শরীর খুবই খারাপ হয়ে গেল। তারপরে এটা ঘর তো ঠিকঠাক করার পরেও আমি আস্তে আস্তে স্বাভাবিক হলাম। রিসেন্ট আবার একটা এমন ঘটনা ঘটে গেল, এই বেশ কিছুদিন, বছর 5 আমাকে এরকম ভাবে চলতে হয়েছে। তারপর আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হলো, বড় হওয়ার পর মেয়ে আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিল, এখন ওমেন্স কলেজের প্রফেসর হয়েছে, ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে। ছেলে বিটেক করলো, বিটেক করার পর এখন প্রাইভেট করছে, জব করছে। এখন আমি অনেকটা বেটার আছি। তবু এই রিসেন্ট এই কালী পুজোর সময় আমার ঘরে ছেলের ওপরের একটা ঘর পুড়ে যায়। হ্যাঁ, কালী পুজোর সময় আমার আবার এরকম আগুন ধরে যায়। আগুন ধরে, আমি তখন বাড়িতে ছিলাম না, আমরা কেউই ছিলাম না, ছেলে একা ছিল। অবশ্য কাকা কাকিমা জেঠু জেঠিমা ওনারা ছিলেন, ওনারা অনেক হেল্প করেছেন, পাড়া প্রতিবেশী হেল্প করেছে, সবাই এসে জল দিয়ে ঘরটা মানে পুরোটাই পুড়ে গেছে। মানে সেখানে হ্যাঁ যত আসবাবপত্র ছিল, বিশেষ করে কম্পিউটার, মানে কম্পিউটার কিনেছিল ছেলে একটু দাম দিয়ে, ভালো একটা জীবনের শখ ছিল, এমনকি সেটাও ও পুরো পয়সা জমিয়ে এতদিন যা কাজ করেছিল সেই জমানো টাকা দিয়ে কিনেছিল, দিয়ে সেই কম্পিউটারটা পুড়ে যায়। হ্যাঁ, খাট বিছানার মধ্যে, বিছানায় একটু আগুন লাগে। আর ওই অ্যাডভেস্টারের জন্য ওপরে ও নিজেই শোলা দিয়ে ইয়ে করেছিল, যাতে গরমটা, গরমের সময় ঠান্ডার সময় খুব শোলা। এরপর আগুনটা ধরেছে। এখন সবাই বলছে যে বাইরে থেকে রকেট এসে ঢুকেছে, কিন্তু আমার মনে হয় না, কেন জানলা বন্ধ থাকাকালীন কি করে রকেট ঢুকে, সেটা আমি বুঝতে পারছি না। অনেকে বলছে শক সার্কিট হতে পারে, অনেক কিছুই হতে পারে, জানি না কি হয়েছে, কিন্তু এটা আমার সত্যি আমার মনে খুবই আঘাত দিয়েছে। আমার কেন, আমার পুরো বাড়ি। আমি খুব কষ্টে, এর জন্য খুব কষ্ট পেয়েছি। আগে যা সহ্য করেছি, এখন এইগুলো আর মেনে নিতে পারছি না। এগুলো খুব সত্যি, আমি এতদিন সহ্য করেছি, এখন আর সহ্য করতে পারছি না। ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, এখন তারা অন্তত শান্তিতে আনন্দে থাকুক, সেটাই চাই, কিন্তু সেটা আর পাচ্ছি না। যার জন্য এখন এই মুহূর্তে আমি এখন আবার সেই আগের মতো কষ্টে আছি। না না, মন খারাপ করো না। তুমি আজকে তোমার এই প্রবলেমটা যেটা শেয়ার করলে আমাদের মনোমিতাতে, তো এটা আমরা সবাই শুনলাম। আর এখানে দিব্যশ্রী রয়েছে, ও নিশ্চয়ই কিছু না কিছু তোমাকে একটা রাস্তা বলে দেবে, যেটা করলে তুমি এই সমস্যাটা থেকে অনেকটাই মুক্তি পেতে পারবে। প্রথম কথা, এই ওনার যে অসুবিধার কথাটা আমি শুনলাম, আমার সত্যি খারাপ লাগছে ওনার এই অসহায়তাটা দেখে। কারণ এরকম অবস্থায় মানুষ বুঝতে পারে না আমি কি করবো, এরকম কি কর্তব্যবিমূঢ় হয়ে যায়। তো আমি অবশ্যই কিছুটা সাহায্য করব, কিন্তু আমার এটা শুনে মনে হচ্ছে কিছু নেগেটিভ এনার্জির প্রভাব ওনাদের মধ্যে রয়েছে। কারণ আমাদের শরীরে তো পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুই থাকে। আমরা পজিটিভ নেগেটিভ দুটোকেই অ্যাট্রাক্ট করি। তো নেগেটিভের অ্যাট্রাকশনটা বেশি হয়ে গেলে বিভিন্ন রকম খারাপ সিচুয়েশনের আন্ডারে আমাদের চলে আসতে হয়, তখন আমরা কোনো রকম সলিউশনের পথ পাই না। তো প্রথম কথা হচ্ছে, নেগেটিভ তখনই আসে যখন আমরা খুব নেগেটিভ ভাবি, আর নেগেটিভ তখনই ভাবি যখন আমাদের সাথে নেগেটিভ হয়। তো নেগেটিভ হচ্ছিল বলেও আমি নেগেটিভ ভাবছি। নেগেটিভে থাকলে কখনো পজিটিভ কথা ভাবা যায় না। আমরা যতই বাইরে থেকে বলি পজিটিভ ভাবুন, কিন্তু যারা সিচুয়েশনে থাকে তারাই একমাত্র জানে যে কালো অন্ধকারের থেকে কি করে আলোকে ইম্যাজিন করা যায়। এটা হয় না সবসময়। তাও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের নেগেটিভিটিগুলো কাটানো। নেগেটিভ কাটিয়ে আপনি যখন পজিটিভকে অ্যাট্রাক্ট করবেন, তখন আপনার চারিদিকের যে এই কালো জিনিসগুলো অনেকটা কাটবে। তো নেগেটিভকে কাটানোর জন্য আপনাকে নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে পজিটিভটা নেওয়ার জন্য। আগের কালোগুলোকে আগে সরাতে হবে, কালোগুলো না সরালে সাদাটা ঢুকবে। তো আপনি যখন রাত্রিরে ঘুমোবেন, অবশ্যই ভাববেন, আপনি যখন ঘুমোন নিশ্চয়ই আপনার ওই ঘরের পোড়া সিনটাই ভাসে। যেই মুহূর্তে পোড়া সিনটা ভাসবেই, কারণ ওনার যা সিচুয়েশন,
উনি চোখ বন্ধ করলেই ভাববেন ওই ঘরটা দাও দাও করে পুড়ে গেছে, ওনার ছেলের কম্পিউটারটা পুড়ে যাচ্ছে, যে কম্পিউটারটা ওনার ছেলে সারা বছরের টাকা জমিয়ে কিনেছে, একটা স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গের একটা হতাশা ওনার মধ্যে আসবে। চোখ বন্ধ করবেন, ভাববেন ঘরটা দাও দাও করে পুড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল ঢেলে সেই ঘরটাকে আবার ক্লিন হয়ে যাচ্ছে, ঘরটা আবার নতুন করে কম্পিউটারটা বসে যাচ্ছে, আবার সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। এটা আপনাকে ইমাজিন করতে হবে। এটাই হচ্ছে আমাদের ল অফ অ্যাট্রাকশনের দিক। আমাদের অ্যাট্রাক্ট করতে হবে পজিটিভিটি। এই অ্যাট্রাক্ট করতে গেলে কালোটাকে দূর করতে হবে, কালোটাকে আনবেন, এনে দূর করবেন। কারণ আদারওয়াইজ কি হচ্ছে, কালোটা এসে থেকে যাচ্ছে। তো কালোটা যখন আসছে, পোড়া জিনিসটা যখন ঘরটা পুড়ছে, এই পোড়াটা নিয়েই তো আপনি ঘুমোচ্ছেন, আবার ওই পোড়াটা নিয়েই উঠছেন। ওটাকে দূর করে ঘুমোন। ঘর পুড়ছে, ওই পোড়াটাকে দূর করে দিচ্ছেন, ঘরটাকে ক্লিন করে দিচ্ছেন, আবার নতুন কম্পিউটার আসবে, আবার নতুন কম্পিউটার ভরে গেছে, সুন্দর করে ঘরটা সেজে উঠেছে, আবার সবারই হাসি ফুটেছে, নেগেটিভ দিকগুলো নিচে ছড়ে দিচ্ছেন। থ্যাংক ইউ গড, আমাকে এই পাওয়ার দিয়েছো, সবকিছু যেন অরিজিনালি হয়েছে। থ্যাংক ইউ করুন, ভগবানকে থ্যাংক ইউ জানান, থ্যাংক ইউ আমাকে এই নেগেটিভিটিটাকে কাটাতে পেরেছো। ওরা একটা পজিটিভ ফিল নিন, ফিল করুন যে সব ঠিক হয়েছে। এই ফিলটা নিয়ে ঘুমন, ঘুম থেকে আবার সকালে যখন উঠছেন আবার ফিল করুন যে ভালো হয়েছে, আপনার সবকিছু ভালো যাচ্ছে। এই পজিটিভিটিটা নিয়ে ঘুম থেকে উঠবেন। এইভাবে আপনি রাত্রে ঘুমানোর, দিনে সকাল, এটা হচ্ছে আপনার কাইন্ড অফ মেডিটেশন। আপনাকে যদি এখন বলি আপনি মেডিটেশন করুন, কনসেন্ট্রেট করুন, হবে না, পারছি না। হ্যাঁ, আপনি পারবেন না। তখন আপনাকে এই জিনিসটা করতে হবে। এই করে করে আপনি কদিন কাটান। বাই দিস টাইম আপনি কি করবেন, রাত্রিরে ঘুমানোর সময়ও করতে পারেন, সারা দিনের মধ্যেও করতে পারেন। বাঁ দিকের হাঁটুতে পার্মানেন্ট রেড মার্কার দিয়ে লাল একটা গোল চিহ্ন আঁকুন। গোলের ভেতরটা কিন্তু পুরো লাল রং দিয়ে ফিল করে দেবেন। এবং যদি দেখেন ওটা মুছে যাচ্ছে, স্নান ফান করলে তো আস্তে আস্তে উঠে যায়, তখন আবার ওটা করে দেবেন। এটার বেনিফিটটা কি? এটার বেনিফিটটা হচ্ছে এটাও কিন্তু আপনার রূপ চক্রকে অনেকটা শক্তিশালী করবে। উনি এখন বীজ মন্ত্র করতে পারবেন, উনি কনসেন্ট্রেশন করতে পারবেন। পারছি না। হ্যাঁ, আপনি পারবেন না। আপনাকে আপনার মতো করে আমি এখন রেমেডিটা দিচ্ছি, যে রেমেডিটা দিলে আপনি নিজের অজ্ঞাতে, নিজের অবচেতনেই কিন্তু ওই জায়গাটাকে দূর করতে পারবেন। কারণ আপনি যদি বারবার নেগেটিভ চান, নেগেটিভটাই তো যাচ্ছে না, ওটাকে এইভাবে দূর করতে হবে। দূর করুন। আর আমি এর আগের এপিসোডে বলেছিলাম বাথরুমে স্পাইডার প্ল্যান্ট লাগাতে, আপনাকে অবশ্যই লাগাতে হবে, সঙ্গে সান্দবনুন বাথরুমে ছড়ানো হচ্ছে। আরেকটা কথা বলছি, আপনি যেমন এই লাল টিপটা পরে আছেন, আপনি কি সবসময় টিপ পরেন? হ্যাঁ, পরেন তো। আপনি একটা কাজ করবেন, এখন শীতকালে তো কাঁচা হলুদ ইজিলি অ্যাভেলেবেল। আপনি একটু কাঁচা হলুদ বেটে অল্প করে আর কি চন্দন পাটাতেও বসতে পারেন ঘষে, সেটা একটু টিপের ওপরে একটু কপালে লাগিয়ে রাখুন। সব সময় প্রত্যেকদিন লাগাবেন। এটা একদম ভুল করবেন না। এটা এখন আপনার একদম মানে লাইফ সেভিং একটা রেমেডি যাকে বলে। এই জিনিসটা না করলে কিন্তু নেগেটিভিটি যেগুলো যেমন স্রোতের মতো আসছে, আসলে ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। আমি আজকে আপনাকে যা যা বললাম, নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতে দেবে না হলুদ, আসবেই না। শুধু হলুদ কেন, আমি যা যা বললাম পরপর প্রত্যেকটা জিনিস যদি আপনি করেন, একদম ব্লক হয়ে যাবে। নেগেটিভিটিটাকে আগে বাধা দিন আসতে, তারপর তো আপনি পজিটিভিটিটা অ্যাট্রাক্ট করবেন। নেগেটিভিটি যেই চলে যাবে না, দেখবেন সবকিছু যখন ভালো হতে শুরু করবে, তখন আপনার মন থেকে আগেই নেগেটিভ চিন্তাটা অটোমেটিক্যালি, এখন যখন আপনি চেষ্টা করে আপনি দূর করছেন, তখন চেষ্টা করতে হবে না, অটোমেটিক্যালি দূর হবে, সবার ভালো হতে শুরু করবে। তাহলে দিদি শুনে নিলে এই রেমেডিটা ইমিডিয়েটলি তুমি স্টার্ট করো, বাড়ি গিয়ে তুমি ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। দীপশ্রী বলেছে যখন অনেকেই আগে উপকৃত হয়েছেন, ওর থেকে টিপস পেয়ে আশা করছি তুমিও উপকৃত হবে। তো চলে যাব প্রশ্নে। দিব্যশ্রী বললো যে টিপের ওপর একটা কিছু লাগাতে, কি লাগাতে বললো? নেগেটিভিটিকে দূরে রাখার জন্য টিপের ওপর আমাদের আজকের মিতাকে দিব্যশ্রী কি লাগাতে বললো? সঠিক উত্তর দিন। আর আপনার সঠিক উত্তর যদি সর্বোচ্চ পরিমাণ হয়, মানে মাসের শেষে গিয়ে দেখা যায় আপনার সঠিক উত্তরের সংখ্যা অনেক বেশি, তাহলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন আমাদের পরবর্তী মনোমিতাতে আমাদের সাথে এই প্ল্যাটফর্মে জয়েন করার জন্য। আর তার সাথে বলবো, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের মনোমিতা চ্যানেল, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন। আর আরেকটা কথা বলবো, যার ভিউজ সব থেকে বেশি সে পাবে হচ্ছে সেরা, মানে সারা মাসের ভিউজ যদি সব থেকে বেশি হয়, সে হবে
সেরা সেরা এবং পাবে নানান সুন্দর সুন্দর গিফট। চলো দেখি আজকে মিতাকে আমরা কি কি গিফট দিতে পারি। ধাক্কা টিয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে আমাদের আজকের মিতার জন্য। থ্যাংক ইউ দিদি। অদিতিয়া বুটিক একটা খুব সুন্দর পিওর সিল্কের শাড়ি আজকের মিতাকে দিচ্ছে। থ্যাংক ইউ। দিকশ্রী দিচ্ছে একটা খুব সুন্দর মেমেন্টো আমাদের আজকে মিতাকে। থ্যাংক ইউ। যার এপিসোড ভাইরাল হবে সেই মিতার জন্য থাকছে একটা আকর্ষণীয় সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফটটা কিন্তু সারপ্রাইজই থাকবে। যদি তুমি পেতে চাও সেই গিফটটা, মানে একটা অসাধারণ গিফট, সেটা কোনোভাবেই বলবো না যে সেটা কি, তাহলে কিন্তু করতে হবে তোমার এপিসোডটা ভাইরাল। খুব ভালো থাকো মিতারা। আমাদের কিন্তু একটা এফবি পেজও আছে মনোমিতার, সেটাও কিন্তু তোমরা ফলো করো, শেয়ার করো, লাইক করো। দেখা হবে আবার পরবর্তী পর্বে, নিয়ে আসবো নতুন কোনো মিতাকে, শুনবো সেই মিতা স্ট্রাগল স্টোরি। ততদিন অবধি খুব ভালো থাকো। ধন্যবাদ।